সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে আজকের এই সেশনে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষ শিক্ষার্থীদের কোর্স টাইটেল, তোমরা দেখো বোর্ডে লেখা আছে। কোর্স টাইটেলটা আমরা লিখে রেখেছি ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই কোর্সের চ্যাপ্টার 3 ইনভেস্টমেন্ট থিওরি, এটা নিয়ে আলোচনা করব। আর আমরা যেহেতু অনলাইন ক্লাসের কিছু সীমাবদ্ধ ক্লাসের সময় রেস্ট্রিকশন আছে, তাই আমরা প্রাসঙ্গিক আলোচনাতে সরাসরি চলে যাচ্ছি। আমরা প্রথমে লিখে নিয়েছি ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট থিওরিজ। আর আমরা যে ইনভেস্টমেন্ট থিওরিগুলো আলোচনা করব, তাই শুরুতে আমরা আলোচনা করব ইনভেস্টমেন্ট থিওরিগুলো কি, তারপর আমরা কীভাবে এর প্রবলেমগুলো সলভ করব। তাহলে এটাতে আলোচনা যাওয়ার পূর্বে আগে আমাদেরকে জানতে হবে যে ইনভেস্টমেন্ট বলতে আমরা সাদামাটাভাবে কী বুঝি। এটার জন্য একটু আমাদেরকে একটু থিওরিটিক্যাল আলোচনা করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তা আমরা যারা কর্মক্ষম মানুষ, আমাদের জীবনে একটা বৃহৎ অংশ আমরা অর্থ উপার্জন এবং এই উপার্জিত অর্থ ব্যয়ের পিছনে সময় ব্যয় করে থাকি, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এই আয় এবং ব্যয় সমানুপাতিক হয় না। এটা ক্লিয়ার করে বললে এভাবে বোঝা যায় যে কারো কারো ক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায়, তখন তারা ওই ঘাটতি ব্যয়টা মেটানোর জন্য বাধ্য হয়ে ঋণের আশ্রয় গ্রহণ করে। আবার কারো কারো ক্ষেত্রে উল্টোটা হয়, আয়ের তুলনায় ব্যয় কম হয়। যাদের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ কম হয় তাদের কিছু টাকা উদ্বৃত্ত থেকে যায়। এই উদ্বৃত্ত অর্থটা মানুষকে সঞ্চয়ে অনুপ্রাণিত করে। কেউ কেউ আবার এই উদ্বৃত্ত অর্থটা ভোগ্য ব্যয়ে, বিলাসী ব্যয়ে আবার ব্যয় করে ফেলে। আর যারা এই উদ্বৃত্ত অর্থটা সঞ্চয় করতে চান, তারা যদি এটা তাদের বাসায় কোথাও নিরাপদ জায়গায় সঞ্চয় করে রাখেন, তা আজকে যে টাকাটা সঞ্চয় করে রাখলেন, দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় 2 বছর, 1 বছর, 5 বছর পর ঠিক ওই টাকাটাই পাবেন। কিন্তু আমরা সবাই জানি টাইম ভ্যালু অফ মানির কারণে, অর্থের সমমূল্যের কারণে আজকে আমি যে টাকাটা সঞ্চয় করে রেখে দিলাম 1 লাখ টাকা, 5 বছর পর এই 1 লাখ টাকা সমান মূল্যের সুবিধা পাওয়া যাবে না। যদিও দুই ক্ষেত্রেই 1 লক্ষ টাকাই থাকবে, কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে আমরা আগে 5 বছর আগে যে পণ্য সামগ্রী এবং সেবা ক্রয় করতে পারতাম, 5 বছর পরে সেই সুবিধাটা পাবো না। তাই অনেকে কি করে, এই সঞ্চিত অর্থটা কোথাও অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করার চিন্তা ভাবনা করে, এবং এই অতিরিক্ত সঞ্চিত অর্থটাই মানুষকে বিনিয়োগে উৎসাহিত করে। এবং এই বিনিয়োগটা কিভাবে করলে আমার বিনিয়োগটা ঝুঁকি মুক্ত হবে, কারণ আমরা জানি বিনিয়োগের পিছনে ঝুঁকি। বিনিয়োগটা মানুষ করে অতিরিক্ত আয়ের জন্য, আর আমরা সকলে জানি আয় এবং ঝুঁকি হাত ধরাধরি করে হাঁটে। যেখানে আমি আয়ের কথা চিন্তা করি, সেখানে আমাকে ঝুঁকিটা বিবেচনায় রাখতেই হবে। তাই বর্তমান জটিল এবং প্রতিযোগিতামূলক ব্যবসায়িক জগতে এই বিনিয়োগ সিদ্ধান্তটা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর এই কীভাবে বিনিয়োগকারীদের এই বিনিয়োগটাকে নিরাপদ রাখা যায়, ঝুঁকিমুক্ত বা ঝুঁকিটা কীভাবে কমিয়ে আনা যায়, তার জন্য বিভিন্ন মনীষীগণ দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন, এবং এই গবেষণারই ফলাফল হিসেবে আজকের এই ইনভেস্টমেন্ট থিওরিজ। তাহলে আমরা এখন সরাসরি ইনভেস্টমেন্ট থিওরিজে চলে যাই। সুতরাং দেখো আমাদের গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট থিওরিগুলা: নাম্বার 1 ইফিশিয়েন্ট মার্কেট থিওরি, নাম্বার 2 অল্টারনেটিভ এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস, এটা EMH নামে বেশি প্রচলিত, নাম্বার 3 ইউটিলিটি থিওরি, নাম্বার 4 মার্কেটস পোর্টফোলিও থিওরি। মার্কেটস একজন মনীষীর নাম, তার নাম তিনি এই থিওরিটা দিয়েছেন, তার নাম অনুসারে মার্কেটস পোর্টফোলিও থিওরি। এবং নাম্বার 5 অপটিমাম পোর্টফোলিও অ্যান্ড পোর্টফোলিও থিওরিজ। এছাড়াও আর অনেক থিওরি আছে, এই থিওরিগুলা বেশ গুরুত্বপূর্ণ। এই থিওরির বিষয়ে আমরা যদি ক্লাস করতে চাই, তাহলে একটা ক্লাস টোটাল থিওরিতে চলে যাবে। তাহলে আমরা থিওরিটা প্রত্যেকটা বই, তোমরা যেই রেফারেন্স বুক ইউজ করো না কেন, প্রত্যেকটা বইতে এইগুলা সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, বাংলায় ব্যাখ্যা করা আছে, ইংরেজিতে পড়তে চাই ইংরেজিতে ব্যাখ্যা করা আছে। সুতরাং তোমরা, আমি আশা করবো সবাই এটা বাসায় পড়ে নেবে। আমরা তোমাদেরকে যে জিনিসটা বেশি সাফার করো প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো করতে, আমরা আজকে সরাসরি প্র্যাকটিক্যাল প্রবলেমে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ আমরা বোর্ডে কিছু তোমাদের সময় বাঁচানোর জন্য আমরা কিছু ফর্মুলা এবং প্রবলেম আগেই বোর্ডে লিখে নিয়েছি। তাহলে আমরা বলেছি যে বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো আয় করা, আর এই আয়টা আমরা বিনিয়োগের আগে আমরা প্রত্যাশা করি। তাহলে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগ থেকে যে আয়টা প্রত্যাশা করে তাকে বলা হয় এক্সপেক্টেড রিটার্ন। আর এটা যে শতকরা হারে যদি প্রকাশ করি, তখন সেটা হয়ে যাবে
এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাই আমরা প্রথমে লিখে নিয়েছি ফর্মুলা ফর ক্যালকুলেটিং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে কতগুলো বিষয় খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। প্রথমেই জানতে হবে যে এটা দেখো লেখা আছে নাম্বার 1 ফর ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ। এখন এই ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ বলতে কি, এটাকে যদি আমরা বাংলা অর্থ করি তাহলে এটা একক সিকিউরিটিজ। একক সিকিউরিটিজ বলতে যদি কোনো বিনিয়োগকারী শুধুমাত্র একটি কোম্পানির শেয়ার বা সিকিউরিটিজে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তখন সেটা হবে ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ। এখানে একক কোম্পানির সিকিউরিটিজ বা শেয়ার বলতে কেবল একটি শেয়ার না, এখানে যে অনেক সংখ্যক শেয়ার তার বিনিয়োগযোগ্য টাকার উপর ভিত্তি করে করতে পারেন। যখন তার বিনিয়োগে শুধুমাত্র একটি কোম্পানিতে একটি কোম্পানির শেয়ার সীমাবদ্ধ রাখবেন তখন সেটাকে চিহ্নিত হবে ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ হিসাবে বা একক সিকিউরিটিজ হিসাবে। আর একটু বলে রাখা প্রয়োজন, এখানে আমরা ইনভেস্টমেন্ট বলতে শুধুমাত্র সিকিউরিটিজের বিনিয়োগটাকেই বুঝাবো। এবং ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজের প্রবলেম যদি তোমরা পাও সেক্ষেত্রে আবার একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আমি সবগুলো প্রবলেম লিখে রেখেছি। প্রথমে দেখতে হবে ইন কেস অফ প্রবাবিলিটি বেসড প্রবলেম, আমার এই প্রবলেমটা কি প্রবাবিলিটি বেসড কিনা। এটা আমি এখানে তোমাদের সাথে একটু শেয়ার করি সাথে সাথে। যে প্রবলেম 1 দেখো, প্রবলেম 1 ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। যে রিটার্নটা উইদিন পার্সেন্টেজে দেওয়া আছে আর প্রবাবিলিটি দেওয়া আছে। এই টাইপের যে প্রবলেমগুলো তোমরা পাবে যে প্রবলেমগুলোকে বলা হবে প্রবাবিলিটি বেসড প্রবলেম। আর এটা কিভাবে ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ এটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। এই প্রবলেম 1 এর পাশাপাশি তোমরা প্রবলেম 3 লক্ষ্য করো। এখানে লেখা আছে সাপোজ ইউ হ্যাভ টাকা 1 লাখ টোটাল, you invest টাকা 70,000 in stock A and remainder in stock B। এই যে যখন একই সাথে দুটো স্টকে বিনিয়োগ করবে সেটা হলো পোর্টফোলিও। আমরা যখন পোর্টফোলিও আলোচনা করবো একটু ডিটেইল বিশ্লেষণ করবো। আমি জাস্ট এই যে ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ আলোচনা করতে গিয়ে দেখালাম যে ইন কেস অফ প্রবাবিলিটি বেসড প্রবলেম, প্রবাবিলিটি বেসড প্রবলেমগুলো তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে। তাহলে প্রবাবিলিটি বেসড প্রবলেমগুলো তোমাকে রিটার্ন দেওয়া থাকবে, সাথে প্রবাবিলিটি দেওয়া থাকবে, ওইগুলো আমরা প্রবাবিলিটি বেসড প্রবলেম হিসাবে ট্রিট করব। ক্লিয়ার? তখন আমার ইন কেস অফ প্রবাবিলিটি বেসড প্রবলেম তখন আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটার প্রতীকটা হলো এ উইদিন ব্র্যাকেটে আর, এটা হলো সামেশন আর ইনটু পি। আর এটাকে আমরা বিকল্পভাবে লিখতে পারি এক্সপেক্টেড রিটার্ন সমান সমান রিটার্ন সমান সমান R1 ইনটু P1 প্লাস R2 ইনটু P2 প্লাস ডট ডট Rn ইনটু Pn। এর আলোকে আমরা ইন কেস অফ প্রবাবিলিটি বেসড প্রবলেম আমাদের দেওয়া আছে, এটা আমি সমাধান করব। এটা সমাধান হয়ে যাওয়ার পর আমরা চলে যাব ইন কেস অফ ইয়ার বেসড প্রবলেম। আমরা যখন ইয়ার বেসড প্রবলেম করব তখন তোমাদেরকে সেটা আমি আলোচনা করে দেখাবো। তাহলে আমরা শুরু করি ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজের ক্ষেত্রে প্রবাবিলিটি বেসড প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব। তোমাদের সামনে দেখো আমরা লিখে রেখেছি, আবার শুরু করি। ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, রিটার্ন উইদিন পার্সেন্টেজ দেওয়া আছে আর প্রবাবিলিটি দেওয়া আছে। আমরা এখন এই যে বোর্ডে যে স্পেসটা আছে এই স্পেসটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমার মনে হয় বেটার হবে আমরা যদি এইখানটা শুরু করি। তাহলে আমি লিখি প্রবলেম সলিউশন অফ প্রবলেম 1। প্রবলেম 1 আমাদের লিখে নিতে হবে উই নো expected return সমান সমান R1 into P1 plus R2 into P2 plus dot dot Rn into Pn। তার ফর্মুলাটা মিলিয়ে নাও, expected return R1 into P1 plus R2 into P2 plus dot dot Rn into Pn। এছাড়া আমরা শর্টকাট এটা করতে পারি, এই ক্ষেত্রে অনেকের বুঝতে সমস্যা হতে পারে, তাই আমি এটাকে বিকল্প এটা নিয়ে নিচ্ছি। তাহলে আমরা যদি এখান থেকে মান বসাই আমরা একটু দেখি। R1 হলো 0.30, আমরা দশমিকে রূপান্তর করে নেব, যেহেতু প্রবাবিলিটিটা 1 আছে, % দশমিকে আছে, তাহলে 0.30 into 0.10 plus 0.40 into 0.30 plus 0.50 into 0.40 plus 0.60 into
0.10 plus 0.70 into 0.10। আমার মনে হয় তোমরা সবাই জানো ফোর্থ ইয়ার লেভেলের স্টুডেন্টস প্রবাবিলিটিটা কি, আর প্রবাবিলিটির মান হলো সর্বোচ্চ 1। এই সবগুলো দশমিক যোগ করে দেখ এটা 1 হবে। তাহলে প্রবাবিলিটি বলতে আমি যদি এই সিকিউরিটিতে বিনিয়োগ করি তাহলে আমার 30% আয় হওয়ার সম্ভাবনা 10%, 40% আয় হওয়ার সম্ভাবনা 30%, 50% আয় হওয়ার সম্ভাবনা 40%, 60% আয় হওয়ার সম্ভাবনা 10% এবং 70% আয় হওয়ার সম্ভাবনা 0.10%। তাহলে আমরা এখন ফর্মুলাটাতে মানগুলো পুট করে দিয়েছি। এখন আমরা গুণফলটা আমরা সময় সেভ করার জন্য এটা করে নিয়ে এসেছি যাতে আমাদের এখন অনেক টাইম কম লাগে। তাহলে আমরা বসে দিই, এটা আসবে 0.03 প্লাস 0.12 প্লাস 0.20 প্লাস 0.06 প্লাস 0.07। তাহলে সবগুলো যোগ করে ফেললে আসবে 0.48। আর যেহেতু এটা পার্সেন্টেজে প্রকাশ করা উত্তম, তাকে আনসার আমরা দুইটা দিয়ে রেখেছি, 0.48 এ রাখতে পারো। সবচেয়ে বেটার হবে 100 দিয়ে গুণ করে এটাকে পার্সেন্টেজে প্রকাশ করে দেওয়া। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ অ্যান ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ প্রবলেম 1 এর আনসার হয়ে গেল আমার 48%। তাহলে আমাকে আগে প্রবলেমটাকে আগে আইডেন্টিফাই করতে হবে whether it is individual securities। যদি এটা ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ হয় তাহলে আমাকে দেখতে হবে এটা কি প্রবাবিলিটি বেসড কিনা। আমরা দেখতেছি হ্যাঁ আমাদের সব কিছু মিলে যাচ্ছে, শুধুমাত্র একটা সিকিউরিটিজের কথা বলা আছে, একাধিক সিকিউরিটিজের নাম উল্লেখ নেই, সুতরাং এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ। এবং এই ক্ষেত্রে আমাকে রিটার্নের অ্যাগেনস্টে প্রবাবিলিটি দেওয়া আছে, সুতরাং প্রবাবিলিটি বেসড অঙ্কগুলো তো অলওয়েজ প্রবাবিলিটি দেওয়া থাকবে। আমরা এই প্রবাবিলিটিগুলো অঙ্ক পেলে ফর্মুলাটা লিখবো, এক্সপেক্ট রিটার্ন সমান R1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2, এইভাবে ফর্মুলা লিখে আমরা ফর্মুলাতে সংক্ষিপ্ত করতে পারবো, কিন্তু যখন মানগুলো বসাবে তখন সংক্ষিপ্ত করা যাবে না, টোটাল মানগুলো নিতে হবে। আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা আমি পেয়ে গেলাম। এরপরে আমি ধরে নিতে পারি এটা তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা যদি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা এখন চলে যাব প্রবলেম 2 আলোচনা করতে। তাহলে প্রবলেম 2 আলোচনা করার জন্য আমি তোমাদের সাথে এবার প্রবলেম 2 কিভাবে আমরা সলভ করব সেটা জানার জন্য আগে আমাকে ফর্মুলাটা জানতে হবে। তাকে আমরা লিখে নিয়েছি, ইন কেস অফ ইয়ার বেসড প্রবলেম, বছর ভিত্তিক যদি প্রবলেম আমার সামনে থাকে তখন এক্সপেক্ট রিটার্ন অফ রিটার্ন এটা এই প্রতীকটা ইউজ করতে পারি, আর অথবা আর বার দিয়ে প্রকাশ করতে পারি। আর বার মানে আর এর বার, রিটার্নের গড়। অর্থাৎ ইয়ার বেসড প্রবলেমের ক্ষেত্রে আমরা রিটার্নের গড়টা বের করি, তাই এই প্রতীকটা দিলে আমরা এই যে ক্লিয়ারলি বুঝতে পারবো এটা হলো প্রবাবিলিটি বেস আর এটা হলো ইয়ার বেস। বাট এটা নিয়ে কনফিউশন কিছু নেই, এই প্রতীক দিলে হবে, তাই দুটো ইউজ করেছি। এটা একইভাবে এটা ফর্মুলা সামেশন r ডিভাইডেড বাই n, অর্থাৎ তুমি যদি বিকল্প ইউজ করতে চাও r বার ইকুয়ালস টু r1 প্লাস r2 হয়ে যাবে ডিভাইডেড বাই n। এখন আমি এই প্রবলেম 2টা তোমাদের সাথে আলোচনা করি। দেখো প্রবলেম 2, ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এবং প্রবলেম 1 ও লেখা আছে ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। সুতরাং তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করে না শিখো তাহলে কিন্তু পরীক্ষা হলে বা বাসায় প্র্যাকটিস করতে প্রবলেম পড়ে যাবে। যে কী ব্যাপার, এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এটা সূত্র একটু ভিন্ন, এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এটা সূত্র ভিন্ন হয়ে গেল। দেখো দুইটা আলাদা আলাদা সূত্র, আলাদা সূত্র অবশ্যই কারণ আছে, কারণ এটা হলো প্রবাবিলিটি বেসড আর এটা হলো ইয়ার বেসড। সুতরাং এই যে দেখো ইয়ার বেসড প্রবলেমগুলো দেখলে চিনতে পারবে যেটা ইয়ার বেসড সেটা অবশ্যই ইয়ার দেওয়া থাকবে, এখানে কোনো প্রবাবিলিটি থাকবে না। দেখো এখানে যে লেখা আছে ইয়ার 1995 টু 1999, আর রেট অফ রিটার্ন দেওয়া আছে 10%, 12%, -8%, 15% and 11%। মাইনাস যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তাহলে আমরা এই শর্টকাট ফরম্যাটে গেলে আমাকে আবার কলাম করে ওয়ার্কিং করে বের করতে হবে। তাই আমরা এই ফর্মুলাটা বিকল্প ফর্মুলাতে সমাধান শুরু করব। আমরা শুরু করতে চাচ্ছি সলিউশন ফর প্রবলেম 2। তাহলে প্রবলেম 2 আমরা এখন শুরু করি। তাহলে আমাকে একটু বোর্ডটা ইরেজ করে নিতে হবে। এক্সপেক্টেড রিটার্ন, তাহলে এক্সপেক্ট রিটার্ন আমি আবারও অবলিক দিয়ে আর বার নিয়ে নিই, আর বার সমান সমান একটু মোটামুটি একটু ব্র্যাকেটে নিয়ে নিই, R1 প্লাস R2 প্লাস
ডট ডট প্লাস আর এন ডিভাইডেড বাই এন। তাহলে এখন আমরা প্রবলেম থেকে দেখে মানগুলো বসাই। তাহলে R1 হলো আমরা দশমিকে নিয়ে যাব 0.10 প্লাস 0.12 প্লাস দিয়ে ফিগারটা মাইনাস, তাহলে ওই ব্র্যাকেটে যাবে 0.08 প্লাস 0.15 প্লাস 0.11। তাহলে দেখো পাঁচটা বছর 1 2 3 4 5, সুতরাং n ইকুয়ালস টু 5। তাহলে এই সবগুলো ফিগার আমরা যোগ করবো 0.10 0.12 0.15 এবং 0.11 যোগ করে 0.80টা মাইনাস করে দেবো। একইভাবে এই জিনিসটা আমি টাইম সেভ করার জন্য টোটাল কাউন্ট করে নিয়ে আসছি, সবগুলো যোগ করে বিয়োগ করে দিলে আসবে 0.40। এটাকে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.08। আর একই কথা প্রযোজ্য, যেহেতু পার্সেন্টেজ আসছে এটাকে আমরা 100 দিয়ে গুণন করে এটা নিয়ে যাব 8%। তাহলে এই ছিল আবার ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজের প্রবলেম টু ইয়ার বেস প্রবলেম। এটা আমরা সমাধান করলাম। দেখো আমি এই বোর্ডটা ইরেজ করিনি, ফর্মুলা এখানে আছে, ফর্মুলার সাথে তোমরা মিলিয়ে নাও। তাহলে কি করলো, প্রথমে আবার একই কথা প্রযোজ্য, প্রবলেমটা দেখবে ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ হলে দেখবে যে এটা ইয়ার বেসড কিনা, যেহেতু এটা আমরা ইয়ার বেস দেখতে পাচ্ছি সেটা আমরা সলিউশনটা করলাম ইয়ার বেস প্রবলেম। তাহলে R1 প্লাস R2 ডট ডট Rn, তাহলে আমরা রিটার্নগুলো বসালাম, নাম্বার অফ ইয়ার্স দ্বারা ভাগ করলাম, সামেশন আসলো 0.40, 5 দ্বারা ভাগ করলাম আসলো 0.08, তাকে 100 দ্বারা গুণ করলাম আসলো 8%। সুতরাং আমার এই ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজের দুইটাই নিয়ম আছে, একটা প্রবাবিলিটি বেসড একটা ইয়ার বেসড। এটা আমার আলোচনা হয়ে গেল। আশা করতেছি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আগে যখন আমরা ক্লাস নিতাম তোমরা আমাদের সামনে উপস্থিত থাকতে, তোমাদের ওপিনিয়নগুলো আমরা পেতাম। কারো যদি বুঝতে অসুবিধা হতো তাহলে আমরা পরে আবার রিপিট করতাম। এক্ষেত্রে যেহেতু তোমরা একটা পরিস্থিতি শিকার, আমরা পরিস্থিতি শিকার, তাই তোমরা তোমাদের বাসায় অবস্থান করতেছো, নিরাপদে থাকো আর এই ক্লাসগুলো ফলো করো। যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাদের সরাসরি ফোনে যোগাযোগ করতে পারো, আমরা সেই সাপোর্টটা ইনশাআল্লাহ তোমাদেরকে দিতে কোনো দ্বিধা করবো না। তাহলে আমি ধরে নিতে পারি এগুলো সহজ বিষয়, আমরা সহজে আত্মস্থ করে ফেলেছি। এরপরে আমি চলে যাব পোর্টফোলিও সিকিউরিটিজের ক্ষেত্রে। চলো আমরা পোর্টফোলিও সিকিউরিটিজটা আগে পোর্টফোলিওটা একটু জেনে নিই। পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও ইনভেস্টমেন্টটা কি? মূলত পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হলো বিনিয়োগের তার বিনিয়োগ ঝুঁকিটাকে একটু আরও মিনিমাইজ করার জন্য। তার টোটাল ইনভেস্টেবল ফান্ড বা বিনিয়োগযোগ্য টাকাকে কেবলমাত্র একটি খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করে। এতে করে ধারণা করা হয় একটি খাতে যদি সে ক্ষতির সম্মুখীন হয়ও অন্য এক বা একাধিক খাতে তিনি মুনাফার সম্ভাবনা করতেই পারে বা মুনাফা হতে পারে। সেক্ষেত্রে অন্য খাত থেকে যে আয় বা মুনাফাটা অর্জিত হবে আর যে খাতে তার ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা রিকভার মেকআপ করা যাবে। এই চিন্তা ভাবনা থেকে মূলত এই পোর্টফোলিও কনসেপ্টটা আসছে। অর্থাৎ টাকাটা, এটা বাংলায় এটাকে বলে পত্রকোষ, আমার বিনিয়োগযোগ্য টাকাটা কেবলমাত্র একটি খাতে বিনিয়োগ না করে বিনিয়োগটাকে আমরা ডাইভার্সিফাই করে দিব, একাধিক খাতে বিনিয়োগ করব। সহজ ভাষায় এটাকে বলা হয় পোর্টফোলিও অফ ইনভেস্টমেন্ট। তাই আমার যেমন ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ থেকে আমার আয় প্রত্যাশা থাকতে পারে, একইভাবে আমি যদি এরকম একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করে থাকি একই সাথে আমার ইনভেস্টেবল ফান্ডটাকে, তখন সেটাকে বলা হবে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। আর আমরা যদি সিকিউরিটিতে করতেছি তাই এটার নাম হয়ে যায় এই ফর পোর্টফোলিও সিকিউরিটিজ। তাই তোমাদেরকে পরীক্ষা হলে একটু মানে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে প্রবলেমটা কি ইন্ডিভিজুয়াল সিকিউরিটি সংক্রান্ত না পোর্টফোলিও সংক্রান্ত। সুতরাং আমি এই কারণে 4টা প্রবলেম নিয়েছি এবং পোর্টফোলিওর মধ্যে আবার 2টা ভ্যারাইটিস আছে, আমরা একটু পরে একটা আলোচনায় চলে যাব। সুতরাং ভেরি কেয়ারফুলি হ্যান্ডেল করবে, তাহলে আমার পোর্টফোলিও সিকিউরিটি থেকে আবার দেখো ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও, এটার প্রত্যেকটা হলো ই, আর এর সাথে পিটা সংযোগ হয়ে যাবে। যখন পি থাকবে না, দেখো কেয়ারফুলি দেখবে, আমি এটা ইরেজ করে নিই, তখন শুধু পি দিবে তখন হয়ে যাবে এক্সপেক্টেড রিটার্ন। শুধু আর যখন থাকবে তখন হবে এটা ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজকে বোঝাবে। আমরা এই প্রতীক দিয়ে নির্দেশ করবো এটা কি ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ না এটা পোর্টফোলিও সিকিউরিটিজ। তাহলে পোর্টফোলিও সিকিউরিটিজ পি দ্বারা পোর্টফোলিও রেফার করে। সুতরাং স্পেস অফ শর্টের জন্য আমরা এগুলো লিখিনি, আমরা একটু কভার করে নিয়েছি। এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও, এটা এক্সপেক্টেড রিটার্ন অফ পি। এটার ফর্মুলাটা দেখো যে এক্সপেক্টেড রিটার্ন অফ 1 ইন্টু W1।
প্লাস এক্সপেক্টেড রিটার্ন অফ 2 ইনটু W2 এভাবে প্লাস প্লাস করে এগিয়ে যাবে এক্সপেক্টেড রিটার্ন অফ n WN। এখানে আমরা একটা খালি হেয়ারে লিখে দিয়েছে এক্সপেক্টেড R1 হলো এক্সপেক্টেড রিটার্ন অফ সিকিউরিটিজ 1 আর W দ্বারা আমরা বুঝাচ্ছি ওয়েট, তাহলে ওয়েট অফ সিকিউরিটিজ 1। এভাবে আমরা সিকিউরিটিজ 2 সিকিউরিটিজ 3 সিকিউরিটিজ n পর্যন্ত যাব। ডিউ টু শর্টেজ অফ স্পেস আমরা এটা ইগনোর করে গেছি। তাহলে আমরা ফর্মুলাটা বোর্ডে দেওয়া আছে, তোমরা রিপিটেডলি দেখবে, দেখে ফর্মুলাটাগুলো আত্মস্থ করার চেষ্টা করবে। এবার আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমের দিকে চলে যাই। চলো প্র্যাকটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আবার আমরা এখন কনসেন্ট্রেট করব এই প্রবলেম 3 এর ক্ষেত্রে। এবং আমি প্রথমে আলোচনার সময় একবার আলোচনা করেছিলাম, এখন আবার ক্লিয়ারলি আলোচনা করতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। দেখো সাপোজ ইউ হ্যাভ টাকা 1 লাখ টোটাল, ধরে নাও তোমার কাছে বিনিয়োগযোগ্য 1 লক্ষ টাকা আছে সর্বমোট। ইউ ইনভেস্ট টাকা 70,000 ইন স্টক এ, তুমি 70,000 টাকা স্টক এ তে বিনিয়োগ করতে চাচ্ছ। অ্যান্ড রিমাইন্ডার মানে অবশিষ্ট REMA, এখানে একটা এ যুক্ত হবে, REMAINDER, রিমাইন্ডার ইন স্টক বি, অবশিষ্ট টাকা, এটা এ বলতে স্পষ্ট না, রিমাইন্ডার ইন স্টক বি, অবশিষ্ট অংশটা স্টক বি তে বিনিয়োগ করবে। তাহলে এই যে যখন একই সাথে স্টক এ এবং স্টক বি তে তুমি টাকাটা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিচ্ছ, তখনই সেটা হলো পোর্টফোলিও সিকিউরিটিজ। তাহলে পরীক্ষায় দেখো প্রবলেমগুলো পাশাপাশি দেওয়া আছে, তোমরা খুব ভালো করে দেখবে, তাহলে বুঝবে কোনটা ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ কোনটা পোর্টফোলিও সিকিউরিটিজ। এখানে লেখা আছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আর 40% and 20% রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি শব্দের বাংলা অর্থ যথাক্রমে, সুতরাং আগে যার নাম থাকবে তার জন্য আগেটা প্রযোজ্য, পরে যার নাম থাকবে তার জন্য পরেরটা প্রযোজ্য। তাহলে আমরা অবভিয়াসলি বুঝতেছি স্টক এ থেকে আমার প্রত্যাশিত আয়ের হার 40% আর স্টক বি থেকে প্রত্যাশিত আয়ের হার হলো 20%। দেন তোমাকে লেখা আছে রেসপেক্টিভলি হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ ইউর পোর্টফোলিও। এখন প্রশ্নকর্তা তোমাদেরকে একটু যাচাই করে নেওয়ার জন্য হয়তো এই হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড রিটার্ন লিখে প্রশ্নটা শেষ করে দিতে পারে, অফ ইউর পোর্টফোলিও নাও দিতে পারে, যে তোমরা এটা যে পোর্টফোলিওর প্রবলেম এটা আইডেন্টিফাই করতে পারো কিনা। তারপর আমরা যেহেতু এটা প্রারম্ভিক ক্লাস, তাই আমরা ডিটেল লিখে দিয়েছি অফ ইউর পোর্টফোলিও। পরীক্ষা আমাকে ওই কোনো সতর্কতা অবলম্বন করতে হবে, পোর্টফোলিও লেখা না থাকলেও প্রশ্ন দেখে যাতে আমি বুঝতে পারি। আমরা আগে বলেছিলাম যে আবার এই পোর্টফোলিও সিকিউরিটিতে আবার 2টা নিয়ম আছে, খুব কেয়ারফুলি মনে রাখবে। 2টা নিয়ম থাকলে ফর্মুলা সেম, ফর্মুলাতে কোনো চেঞ্জ নেই। নিয়মটা কোথায় দেখো, এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে। আমি পরের সমাধানে যাব, 2টা অঙ্ককে পাশাপাশি লিখে রাখা আছে তোমাদেরকে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাহলে আগে আমি যেটা বলতেছি দেখো, এখানে খুব ভালো করে লেখা আছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে আর এই যদি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া থাকে তাহলে আমার অঙ্কটা সহজ, একটা ওয়ার্কিং কম লাগবে। আর প্রবলেম 4 এর দিকে লক্ষ্য করো, এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া নেই। তা আমরা আজকে দেখাবো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া থাকলে আমরা কীভাবে সলভ করবো, আর দেওয়া না থাকলে আমরা কীভাবে সলভ করবো। তাহলে এখন দেখো প্রবলেম 4টা একটু আমি শেয়ার করি আগে। এখানে দেওয়া আছে, এটা মূলত লেখা আছে স্টেট অফ ইকোনমি, আমরা শর্টেজ অফ স্পেস অ্যান্ড শর্টেজ অফ টাইম আমরা শুধু লিখে রাখছি ইকোনমি, প্রবাবিলিটি আর রিটার্ন রেট অফ রিটার্ন স্টক এ স্টক বি। রেসিশন মানে মন্দা, যদি বিজনেস ফিল্ডে খুব মন্দা ভাব থাকে, হ্যাঁ বর্তমানে যেটা চলতেছে সেই রেসিশন যদি থাকে তার সম্ভাবনা হলো 20%, তখন স্টক এতে লস হয়ে যায় 15% আর স্টক বিতে 20% লাভ হতে পারে। নর্মাল হলো স্বাভাবিক অবস্থা, আর এইটাই সম্ভাবনা থাকে 50% যে স্বাভাবিক থাকবে বিজনেস ট্রেন্ড। যদি স্বাভাবিক থাকে স্টক এ থেকে আবার 20% আয় হওয়ার সম্ভাবনা আছে, আর স্টক বি থেকে 30% আয় হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বুম, বুম মানে খুব ভালো অবস্থা, তেজি, বাংলা অর্থ হলো তেজি ভাব, এটা হলো মন্দা, এটা স্বাভাবিক, এটা তেজি ভাব। যদি তেজি ভাব থাকে তার সম্ভাবনা 30%, সেক্ষেত্রে স্টক এ থেকে আয় হবে 60% আর স্টক বি থেকে আয় হবে 40%। তাহলে এই দেখো এই অঙ্কটাতে আবার লিখা আছে সাপোজ ইউ হ্যাভ টাকা 2 লাখ টোটাল, ইফ ইউ পুট টাকা 1,50,000 in stock A and remainder in, again remainder is already REMAIN, okay, remainder in stock B, what will be the expected return of your portfolio? তাই দুইটাই পোর্টফোলিও, কিন্তু দেখো এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে, এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া নেই। তাই আমি আগে প্রথমে সলভ করব প্রবলেম 3। যদি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া থাকে তাহলে আমি আগে বলেছি আমি সরাসরি ফর্মুলাতে যেতে পারবো।
আর যদি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া না থাকে তাহলে আমাকে আগে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন নির্ণয় করে নিতে হবে, তারপরে সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা শুরু করি, চলো সলিউশন অফ প্রবলেম 3। ওকে, তাহলে আমরা এখন ফর্মুলাটা লিখব। তাহলে we know expected return of P, আর আমি বলেছি যদি এক্সপেক্টেড রিটার্ন দেওয়া থেকে আমরা সরাসরি সূত্রে যাব। তোমরা দেখো ফর্মুলাটা লেখা আছে এক্সপেক্টেড রিটার্ন অফ 1 ইনটু ওয়েটস অফ 1। তাহলে আমরা লিখি এক্সপেক্টেড রিটার্ন অফ 1 ইনটু ওয়েটস অফ 1। এটাকে সেকেন্ড ব্র্যাকেট অসুবিধা না, ব্র্যাকেট আমরা করলাম না। আর এক্সপেক্টেড রিটার্ন অফ 2 ইনটু ওয়েটস অফ 2। এখানে যেহেতু আমরা টাইম সেভ করার জন্য শর্ট প্রবলেম নিয়েছে, পরীক্ষা তোমরা 3টা সর্বোচ্চ পেতে পারো 4টা, তাহলে তখন ডট ডট দিয়ে যাবে। তাহলে ফর্মুলাটার সাথে মিলিয়ে নাও এক্সপেক্টেড রিটার্ন অফ 1 ইনটু W1 প্লাস এক্সপেক্টেড রিটার্ন অফ 2 ইনটু W2 প্লাস এভাবে এগিয়ে যাবে। আমাদের স্টক 1 এবং স্টক এ এবং স্টক বি তুমি এরকম হলে একদম স্পেসিফাই করে দিতে পারো। আমার ফর্মুলা থেকে একটু ডেভিয়েট করা, আমি প্রথমে তোমাদের বুঝবার জন্য ফর্মুলাটা লিখেছি, ওখানে 1 দেওয়া আছে, তুমি এখন ডেভিয়েট করে এটা সরাসরি এ বানিয়ে দিতে পারো। যদি স্টক এ উল্লেখ করে দিয়েছে তুমি এখানে বলে দাও স্টক এ, রিটার্ন অফ স্টক এ, আর এখানে লিখে দাও ওয়েটস অফ এ, আর এখানে লিখে দাও এক্সপেক্টেড রিটার্ন অফ বি, ওয়েটস অফ বি। তাহলে এই বিষয়গুলো এইভাবে হ্যান্ডেল করবে। শুধু ফর্মুলা যেটা লেখা আছে ওইটা হুবহু মুখস্থ না করে ফর্মুলা 1 দেওয়া আছে বা কোথাও এ বি দেওয়া আছে, যেভাবে থাকুক পরীক্ষা যেভাবে থাকবে সেটাতে রূপান্তর করে নেবে। এখন দেখো আমার এক্সপেক্টেড রিটার্ন আছে, তাহলে আমরা এখানে যদি স্পেস আছে আমরা একটু হেয়ার করে নিই। হেয়ার our expected return of A, securities A, প্রসেস দেখো লেখা আছে expected return of securities A হলো 40%, তাহলে আমরা এটা 10 ভাগ দিয়ে লিখব 0.40। তারপরে expected return of B, এটা দেওয়া আছে 20%, আমরা এটাকে এক্সপ্লেইন করেছি, যার নাম আগে তারটা আগে হবে, যার নাম পরে তারটা পরে হবে। এবার আসো আমরা ওয়েটস আমরা একবারে বাংলাতে যেটা বুঝি ভার, ইংরেজি ওয়েটের অর্থ হলো ভার। অর্থাৎ আমি আমার ইনভেস্টেবল ফান্ডটাকে কোথায় কত টাকা বিনিয়োগ করলাম, তাহলে এটা আমরা লিখে রাখি। এবার ওয়েটস ডাব্লিউ এ, ওয়েটস অফ এ, এটার জন্য আমি টোটাল ইনভেস্টেবল ফান্ড আমার 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা দিয়ে ভাগ করব। আর কত টাকা আমি বিনিয়োগ করতেছি স্টক এতে, বিনিয়োগ করতেছি কত, দেখো 70,000। তাহলে আমার টোটাল 1 লাখ টাকার মধ্যে আমি 70,000 টাকা স্টক এতে বিনিয়োগ করেছি, তাহলে আমার স্টকের ওয়েটস হবে 70,000 ভাগ 1 লাখ বা 70,000 ডিভাইডেড বাই 1 লাখ ইকুয়ালস টু আসবে 0.70। আর ওয়েটস অফ বি, তাহলে রিমাইন্ডার মানে অবশিষ্ট, তাহলে আমার 1 লাখ টাকা আগে এটা ভাগ জন্য থাকবে, আর রিমাইন্ডার 1 লাখ থেকে যদি 70,000 আমি স্টক এতে বিনিয়োগ করে ফেলে তাহলে আমার রিমাইন্ডার বা অবশিষ্ট থাকলো 30,000। তাহলে এটা আসবে 0.30। তাহলে এখানে আমরা একটা 0 পুট করে দিতে পারি। তাহলে দেখো আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছে। এক্সপেক্টেড রিটার্ন 40%, 0.40, বি হলো 20%, 0.20, আর ওয়েট থেকে বের করতে হবে আমরা শিখে নিলাম। তাহলে টোটাল ইনভেস্টেবল ফান্ড দিয়ে আমরা যে সিকিউরিটিতে ভাগ করলে পেয়ে যাব 70,000 ফর সিকিউরিটিজ এ and 30,000 for securities B, তাহলে 0.70 and 0.30। সুতরাং আমার ফর্মুলার কাঙ্ক্ষিত মানগুলো আমরা পেয়ে গেছি। এখন ফর্মুলাতে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব, তাহলে এক্সপেক্টেড রিটার্ন অফ এ, তাহলে আমরা 0 টি ইগনোর করলাম, 0.4 into 0.7 plus 0.2 into 0.3। তাহলে এটা আমরা ক্যালকুলেশনটা আগে করে নিয়ে এসেছি টু ম্যানেজ দ্য টাইম, যদি করা যায় সরাসরি তাহলে এখানে আসবে 0.28 প্লাস 0.06, তাহলে সাম করলে আসবে 0.34। আমরা একই কথা প্রযোজ্য এটাকে 100 দিয়ে গুণন করে 34%। তাহলে আশা করা যায় তোমরা প্রবলেম আনসারটা দেখে দেওয়া আছে 34%। তাহলে আমি আবারও রিপিট করে দিচ্ছি, এটা প্রবলেম 3 দিকে লক্ষ্য করো, লেখা আছে সাপোজ ইউ হ্যাভ টাকা 1 লাখ টোটাল,
ধরে নাও তোমার কাছে সর্বমোট 1 লক্ষ টাকা আছে বিনিয়োগ করার জন্য, ইউ ইনভেস্ট টাকা 70,000 ইন স্টক এ এন্ড রিমাইন্ডার ইন স্টক বি। তুমি 70,000 টাকা স্টক এ তে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছো এবং অবশিষ্ট টাকা স্টক বি তে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছো। এইভাবে যখন দুইটা সিকিউরিটি থাকে তখন বুঝে যায় পোর্টফোলিও। তাহলে এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে, ইফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ 40%, 20% রেসপেক্টিভলি, হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ ইউর পোর্টফোলিও। তাহলে এই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা জানি যে এক্সপেক্টেড রিটার্ন অফ পি বা পোর্টফোলিও সংশোধন এক্সপেক্টেড রিটার্ন অফ এ ইনটু ওয়েটস অফ এ প্লাস এক্সপেক্টেড রিটার্ন অফ বি ইনটু ওয়েটস অফ বি। সুতরাং এখন আমরা সবগুলো মান বসিয়ে নিয়ে ক্যালকুলেশন করলাম, আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসছে 34%। তাহলে আমার প্রবলেম 3 আশা করতে পারি প্রবলেম 3 তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি প্রবলেম 3 ক্লিয়ার হয়ে যেয়ে থাকে তারপরে আমরা চলে যাব এই পোর্টফোলিওর ইনভেস্টমেন্টের আয়টা একটু জটিল, যে ক্ষেত্রে এক্সপেক্ট রেট অফ রিটার্ন দেওয়া থাকবে না, সেই ধরনের প্রবলেম যদি আমাদের করতে হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধানে যাব। তাহলে আসো আমরা আর সময় ক্ষেপণ না করে আমরা শুরু করে দিই প্রবলেম 4। তাহলে আমরা লিখে নিই সলিউশন অফ প্রবলেম 4। তাহলে একটু বোর্ডটা ইরেজ করে নিই। তাহলে এই ক্ষেত্রে আমরা আগে বলেছি আগে আমাকে এক্সপেক্টেড রিটার্নটা বের করে দিতে হবে, এবং দেখো মজার ব্যাপার কি এক্সপেক্টেড রিটার্ন আমরা এই ক্ষেত্রে যেভাবে করেছি সেভাবেই করে নিতে হবে। তাহলে আমাকে প্রথমে করতে হবে ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রিটার্ন, তাহলে দেখো লেখা আছে আমার এক্সপেক্টেড রিটার্ন স্টক এ দেওয়া আছে, স্টক বি দেওয়া আছে। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে, এটা রোমান 1 দিয়ে নাও, ফর স্টক এ। তাহলে আমরা দেখো এই যে ফর্মুলা এখানে আছে আগে যেটা শিখেছো, এটা দেখো প্রবাবিলিটি বেস, দেখো এই যে প্রবাবিলিটি দেওয়া আছে। সুতরাং সেই আবার তুমি যদি ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজ না জানো তাহলে আবার এই যে পোর্টফোলিও সিকিউরিটিজ পারবে না। সুতরাং দেখো এই যে প্রবাবিলিটি দেওয়া আছে, এটা ইয়ার বেসড নয়, তাহলে প্রবাবিলিটি বেস। প্রবাবিলিটি বেসের ফর্মুলা তোমার রিটার্ন অফ 1 ইনটু P1, রিটার্ন অফ 2 ইনটু P2। এবার আমাকে যেতে হবে, তাহলে আমার তিনটা, তাহলে R1, তাহলে এক্সপেক্টেড রিটার্ন সমান সমান R1 ইনটু P1 প্লাস R2 ইনটু P2 প্লাস R3 ইনটু P3। এখানে যেহেতু সংখ্যা কম তাহলে আমরা ডট ডট করে গেলাম না, আমরা পুরোটা লিখে নিলাম। এখানে একটু হেয়ার করে নাও যেহেতু এখানে আলাদা দেওয়া আছে হেয়ার। আচ্ছা, আর আমরা একইভাবে এখানে এ বি দেওয়া আছে, আমরা এ করে ফেলি, না সরি এখানে পোর্টফোলিও করার সময় এটা করবো, ঠিক আছে। তাহলে আসো, তাহলে আমার এখানে R1 কত আছে, R1 সমান সমান হলো মাইনাস 0.15, R2 আচ্ছা P1টা দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা, P1 সমান সমান 0.20, R2 সমান সমান 0.20, আর P2 সমান সমান 0.50, R3 সমান সমান 0.60, আর P3 সমান সমান 0.30। আমরা আবার চেক করে নিই, R1 হলো -0.15, P1 হলো 0.20, R2 0.20, আর P2 0.50, R3 0.60 and P3 0.30। সুতরাং এবার আমরা মানটা বসিয়ে দিতে পারি। আমার একটু স্পেস লাগবে, আমরা একটু চেষ্টা করি। তাহলে -0.15 ইনটু 0.20, এটা আমরা ব্র্যাকেট করে নিই, প্লাস 0.20 ইনটু 0.50, এবং হেয়ার করে নিলে তোমাদের সুবিধা হবে, প্লাস 0.60 ইনটু 0.30। তাহলে একই কথা প্রযোজ্য, আমরা টাইম সেভ করার জন্য ক্যালকুলেশনটা করে নিয়ে এসছে। তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করলে রেজাল্টটা মাইনাস আসবে, পয়েন্ট আসবে 0.03 প্লাস 0.10 প্লাস 0.18। তাহলে এটা যোগ এটা মাইনাস হয়ে গেলে আসবে 0.25
এটা যেহেতু আমার অঙ্কের জন্য করতেছি, আমার এই ওয়ার্কিংটা লাগবে, এটা শতকরাতে রূপান্তর করার দরকার নাই, কেননা আমরা অঙ্ক করার সময় আমরা দশমিকই রেখে দিই। তাহলে আমার স্টক এ হয়ে গেল। তাহলে আমরা স্পেস বাঁচানোর জন্য স্টক এটা থাক আমার, এখানে আমরা লিখে নিই রোমান 2, আমরা এখানে একটু ব্লক লাইন টেনে নিই। এবার রোমান 2 দিয়ে লিখি ফর স্টক বি। ফর্মুলা একই, তারপর আমরা লিখে নিচ্ছি এক্সপেক্টেড রিটার্ন সমান সমান R1 ইন্টু P1 প্লাস R2 ইন্টু P2 প্লাস R3 ইন্টু P3। তাহলে এখানে হেয়ার করার জন্য আমি আর এটা হেয়ার করছি না, আমরা সরাসরি বোর্ড থেকে নিয়ে নিচ্ছি, তোমরা হেয়ারটা করতে জেনে গেছো। তাহলে রিটার্ন অফ 1 দেখো 0.20 ইন্টু প্রবাবিলিটি অফ 0.20। এখানে মনে রাখবে যখন আমরা লেটার ফর্মেটে লিখবো তখন আমরা গুণন চিহ্নটা পয়েন্টে দেবো, আর যখন ডিজিট ফর্মে লিখবো তখন গুণন চিহ্নে প্রয়োগ করবো, কারণ এখানে গুণনটা অনেক সময় এক্স মিনিং বোঝাতে পারে, এটা মিসকনসেপশন আসতে পারে, মিসলিডিং ইনফরমেশন হতে পারে। তো এখানে গুণন চিহ্নটা পয়েন্ট দিয়ে দিবে, আর ডিজিট যখন দিবে গুণন চিহ্ন স্বাভাবিক চিহ্নই বসাবে। তাহলে আমার ফর্মুলা থেকে পেলাম যোগ, তাহলে রিটার্ন অফ 2 হলো 0.30, আর প্রবাবিলিটি অফ 2 হলো 0.50, প্লাস রিটার্ন অফ 3 হলো 0.40, আর প্রবাবিলিটি অফ 3 হলো 0.30। এখানে একটু মজার বিষয় তোমরা লক্ষ্য করবে, এই প্রবাবিলিটি কমন ফর এ অ্যান্ড কমন ফর বি। অনেক অঙ্কে প্রবাবিলিটিটা আলাদা দেয় এবং কলাম করে দেয়, সেটা আলাদাভাবে হ্যান্ডেল করবে। এখানে যেহেতু প্রবাবিলিটিটা কমন, তাহলে কমন যেহেতু এটা স্টেট অফ ইকোনমিক, রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা, সেক্ষেত্রে তোমার রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা একই থাকবে ধরে নেওয়া হয়। তো এটা কমন প্রবাবিলিটি, এটা স্টক এর জন্য প্রযোজ্য, স্টক বির জন্য প্রযোজ্য। তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা করি। তো ক্যালকুলেশনটা আমার করা আছে, এখানে আসবে 0.04 প্লাস 0.15 প্লাস 0.12, সাম করলে আসবে 0.31। তাহলে দেখো প্রবলেম 3 দিকে লক্ষ্য করো, এখানে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে। যেহেতু এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে সেক্ষেত্রে আমাকে আর কোনো এক্সট্রা ওয়ার্কিং প্রয়োজন হয়নি, কিন্তু যখন তোমাকে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া থাকবে তখন এক্সট্রা ওয়ার্কিং করে নিতে হবে। তাই স্পেশালি ফর 4th ইয়ার স্টুডেন্টস তোমাদের ক্ষেত্রে অবশ্যই ভেরি কেয়ারফুল, ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস, যে তোমাদের অবশ্যই এই ধরনের পোর্টফোলিও সিকিউরিটিজের অঙ্কই আসার সম্ভাবনা আছে, এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবং স্পেশালি এই সকল অঙ্কে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া নাও থাকতে পারে। সুতরাং যদি দেওয়া না থাকে তাহলে কীভাবে হবে, দেওয়া থাকলে কীভাবে, টোটালটা আমরা আজকে প্রথম একটা ক্লাসে এটা অ্যাড্রেস করে দিলাম, তোমাদের সামনে আলোচনা করে দিলাম। তাহলে আমরা আবারও বলছি, প্রবলেম 4-এ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া নেই, কিন্তু এটা প্রবাবিলিটি পোর্টফোলিও সিকিউরিটিজের অঙ্ক, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ পোর্টফোলিও বের করতে বলা হয়েছে। তাই প্রথমে আমরা ওয়ার্কিং করে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা বের করে নিলাম। তো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হলো এ 0.25 আর বি হলো 0.31। তাহলে এটা আমরা একটু মাথায় রাখবো, মেমোরিতে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। 0.25 আর 0.31। এরপর আমি বোর্ডটা ইরেজ করে নিয়ে আমরা এখন রিকোয়ার্ডের ফর্মুলাটা লিখবো। রিকোয়ার্ডের ফর্মুলা ঠিক আগের মতোই, যদি তোমরা অ্যালাউ করো আমার মনে হয় আমরা এখানে লিখি, তাহলে আমার মনে হয় তোমাদের বোর্ডে থাকলে আমরা পাশাপাশি লম্বায় চলে যাব। তাহলে আমার ওয়ার্কিংটা ইরেজ করতে হবে, তাহলে আমরা রিকোয়ার্ডটা এখানে শুরু করে দিই। রিকোয়ার্ড দিয়ে আমাদেরকে লিখতে হবে ক্যালকুলেশন অফ expected return of portfolio, এটা প্রতীক দিয়ে দাও, expected return of P। তাহলে এখন আমরা সরাসরি ফর্মুলা যাব। উই নো, এটা আন্ডারলাইন করে নাও, উই নো expected return of P সমান সমান আমার আগের মতোই return of A into weights of A plus return of B into weights of B। এখন আমরা একটু হেয়ার করে নিই,
তাহলে আমরা আসলে যে রিটার্ন অফ এ হেয়ার এই রিটার্ন অফ সিকিউরিটিজ এ আমরা পেয়ে গেছি। এখানে দেখো রিটার্ন অফ সিকিউরিটিজ এ আমরা পেয়ে গেছি 0.20। এই কারণে আমরা এটাকে 100 দিয়ে গুণ করিনি। এখন বোর্ডে তোমাদের সামনে আছে, তোমার বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে আমরা সাথে সাথে ওয়েটস অফ এটা করে ফেলি। ওয়েটস অফ এ দেখো টোটাল ইনভেস্টেবল ফান্ড 2 লাখ। তাহলে আমরা প্রবলেম 3 তে শিখেছি, আবারও রিপিটেডলি করা হচ্ছে। দেখো 2 লাখ দিয়ে ভাগ হবে কত টাকা ইনভেস্ট করছো স্টক 1 এ, স্টক এতে 1,50,000, 1,50,000। তাহলে আমি পাশাপাশি যাচ্ছি টু ম্যানেজ দ্য স্পেস, সম্ভবত 0.75 হবে। আর রিটার্ন অফ বি, এই যে রিটার্ন অফ বি 0.31। আর ওয়েটস অফ বি, ওয়েটস অফ বি সরে আসি 2 লাখ ডিভাইড বাই, তাহলে রিমাইন্ডার থাকলে 50,000, তাহলে এটা হবে 0.25। তাহলে আশা করতে পারি তোমাদের জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে না। ব্যান্ড হয়ে লিখতে হচ্ছে। তাহলে দেখো আমাদের এক্সপেক্টেড রিটার্ন অফ এ, এক্সপেক্টেড রিটার্ন অফ বি আমরা পেয়ে গেছি, ফর্মুলাতে ওয়ার্ডসগুলো পেয়ে গেছে। এখন সিম্পলি জাস্ট আমরা মান বসাবো। তাহলে মান বসালে রিটার্ন অফ এ হেয়ার থেকে দেখো 0.25, এখন আমরা গুণন চিহ্ন দিয়ে দিব 0.75। এখন একটু ব্রেকেট করে নিই, প্লাস রিটার্ন অফ বি আছে আমার, রিটার্ন অফ বি আছে 0.31 আর ওয়েটস অফ বি আছে 0.25। তাহলে আসলে গুণনফলটা আমরা আগে করে রাখা আছে, একটু দেখে নিই। এটা আসবে 0.1875 আর এখানটা আসবে 0.0715। এই দুটো যোগ করলে আমার আসবে 0.265। এখন আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, আমি পাশাপাশি চলে যাচ্ছি 26.50%। আনসার লক্ষ্য করো 0.2650 অর্থাৎ 26.50%। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো আমরা তোমাদের চ্যাপ্টার 3 ইনভেস্টমেন্ট অ্যানালিসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোর্সের চ্যাপ্টার 3 ইনভেস্টমেন্ট থিওরি নিয়ে আলোচনা করেছি। থিওরিটা আমরা খুবই সংক্ষিপ্ত ফরম্যাটে বলে গেছি, তোমরা এটা থিওরি ভাষায় করবে। আমরা মূল গুরুত্বটা স্থাপন করেছি তোমাদের প্রবলেমটা কিভাবে সলভ করবে। এই প্রবলেম সলভের জন্য আমরা একদম বিগিনিং প্রবলেম দিয়ে শুরু করলাম। আমরা শুরু করেছি একটা ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজের দুটো ভ্যারাইটি দেখিয়েছি, একটা হলো প্রবাবিলিটি বেসড প্রবলেম, একটা হলো ইয়ার বেসড প্রবলেম। আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো তোমাদের সামনে করে দেখিয়েছি। এরপর আমরা চলে গেছি পোর্টফোলিও সিকিউরিটিজ। পোর্টফোলিও সিকিউরিটি বলতে কি বোঝায় সেটা সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। এবং পোর্টফোলিও সিকিউরিটিজের ক্ষেত্রেও আমরা এক্সপেক্টেড রিটার্নের ক্ষেত্রে দুই ধরনের প্রবলেম দেখতে পাই। এই দুই ধরনের প্রবলেম আমরা সলভ করে দিয়েছি। আশা করি তোমাদের পুরো বিষয়টা আত্মস্থ হয়েছে। তারপরও আমি এর আগে বলেছি, এখন বলতেছি, যদি কোনো বিষয়টা তোমাদের অস্পষ্ট থেকে থাকে আমাদের নাম্বার আছে বা আমাদের পেজে তোমরা কমেন্ট লিখতে পারো। আর সবচেয়ে বেটার হবে সরাসরি আমাকে ফোন করে জানাতে পারো, আমি তোমাদেরকে ফোনে বাকিটা সলিউশন দিতে পারবো। সবাই এই দুর্যোগের মুহূর্তে বাসায় থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশা করে পরবর্তী ক্লাস ফলো আপ রাখবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা আজকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন করলাম। আর আমি আমাদের আলোচনা শুরুতে বলেছিলাম রিটার্ন অ্যান্ড রিস্ক হাত ধরাধরি করে হাঁটে। আয় যেহেতু আমরা করেছি, আগামী ক্লাসে আমরা ঝুঁকি কীভাবে আমরা ঝুঁকি পরিমাপ করব সেটা আলোচনা করবো। সে অবধি ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।